একটা সন্তানের প্রথম শিক্ষক, দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড, প্যারেন্টস, পিতামাতা হচ্ছে প্রথম শিক্ষক, এবং প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার। আপনি আপনার সন্তানকে মনে রাখবেন, সন্তানটা হচ্ছে দেখে শিখে। আপনি আপনার সন্তানকে যাহা দেখাইবেন সন্তান তাহা দেখবে। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা প্লাটের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। ছোট ছোট প্লাটের মধ্যে আমরা থাকতে চাই, আমরা ছোট ছোট পরিবার হয়ে থাকতে চাই। আপনি যদি ছোট পরিবার হয়ে থাকেন তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করতে পারবেন না। আমরা বলি না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে জানেন? কারণ আপনার সন্তান দেখছে, আপনি মনে করছেন আপনার পরিবার মানে আপনি, আপনার হাজবেন্ড, সন্তান, সন্তান পরিবার, মা বাবা বা শ্বশুর শাশুড়ি পরিবারের অংশ নয়। এই সন্তানটা যখন বড় হয়, সন্তানও মনে করে যে আমি, সে, তার স্ত্রী এবং তার সন্তান পরিবার, আপনি এবং আপনার হাজবেন্ড এই পরিবারের অংশ নয়। এই জন্য সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে। মনে রাখবেন, সন্তান দেখে শিখে। সন্তান একবার একটা ইঞ্জিনিয়ার, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকা একটা ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা ফোন করেছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবার দাফন কাফন ব্যবস্থা করবা। ছেলে বলল ঠিক আছে মা, আমি আসবো। একটু পর তার খালাকে ফোন দিয়ে বলো, খালা তুমি মাকে একটু বুঝাই বলো আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি টাকা পয়সা পাঠাচ্ছি বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে। মা তখন আবার ফোন দিল, বাবা এজন্য কি তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই পূরণ করবি না? তখন ছেলে বলল, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি আমার লাশের পাশে শুয়ে কান্না করছিলাম, তুমি আমাকে টেনে হিস্ট্রি স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি বললা যেটা মারা যাওয়ার, যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন থেকে আমার মাথা সেট হয়ে আছে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকে যেহেতু আমার ক্যারিয়ারের প্রশ্ন, আমি ক্যারিয়ারের সাথে, যিনি মারা যাওয়ার মারা গিয়েছে, ক্যারিয়ারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। মনে রাখবেন, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখে। এখানে যারা আছেন, এখানে মারা যারা আছেন, আপনার সন্তানকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত কে জানেন? ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের সমাজে ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। অত একটা সন্তানকে মানুষ করার পিছনে ফুফুরা অবদান সবচেয়ে বেশি। ফুফু যখন ছোট থাকে তখন তার ভাতিজা ভাতিজিকে সবচেয়ে বেশি আদর করে ভালোবাসা দিয়ে কি মানুষ করার চেষ্টা করে। অথচ আমাদের সন্তানরা ফুফুদেরকে সম্মান দিতে হয়, সেই সম্মানটা জানে না। আমাদের সমাজে একটা কথা বলে, সবসময় আমরা নিজের স্বার্থের দিকে তাকাই। আমাদের সমাজে বলে, আমার জামাইটা ভালো, আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ, তার বউয়ের কথা শুনে। যখন আমার নিজের স্বার্থে আসে তখন আমি বলি ভালো, যখন আমার এগেনিস্টে যায় তখন আমি বলি খারাপ। মনে রাখবেন, যে ফুফুটা আপনার বাসায় আসছে, আপনার বাচ্চার যে ফুফু আপনার বাসায় আসছে, মনে রাখবেন এ বাসার মালিক একসময় এই ফুফুটা ছিল, এ বাসার রাজকন্যা ছিল এই ফুফুটা। আপনি যেমন আপনার সন্তান আপনার কাছে রাজকন্যা, আপনি যদি এই যে ফুফু, আপনার বাচ্চার ফুফুটা আপনার সন্তানের কাছে সবচেয়ে বড়, এই পরিবারের কাছে সবচেয়ে বড় রাজকন্যা ছিল। আপনি আপনার সন্তানকে যখন এই ফুফুর সম্বন্ধে ভালো ভালো বলবেন যে তোমার ফুফু একসময় এই বাসায় তোমার ফুফুরে ছিল, আপনি যখন ভালোবাসা দেখাবেন সন্তান শিখবে, এই ছেলে সন্তানটা শিখবে। যখন তার বোন যখন বড় হবে, বিয়ে করে চলে যাবে, তখন সে তার সন্তানদেরকে শিখাবে, এ তোমার ফুফু, আমার বোন, তোমার ফুফু হচ্ছে এই পরিবারের রাজকন্যা ছিল। তো সুতরাং সন্তান দেখে শিখে। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এটা। আজকে যারা এখানে অভিভাবক আছেন, আপনার সন্তানদেরকে এই জায়গাটা শিখাবেন যে তোমার ফুফুকে তুমি সম্মান করো, তোমার ফুফু এই পরিবারের রাজকন্যা, তোমার ফুফুকে সম্মান করো। তাহলে এই সন্তান দেখে শিখবে। সন্তান আপনার মেয়েকে ভবিষ্যতে মেয়েকে তার পরবর্তী জেনারেশন থেকে সেভাবে শিখাবে। এটা হচ্ছে রাজকন্যা। খালি পেটে কথা শোনা খুব কঠিন কাজ, আর সবার পরে কথা বলা এটা আরো কঠিন কাজ। কারণ আপনাদের এখন আর মানসিকতা, একটা মানুষের সর্বোচ্চ মনোযোগ থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, এরপর আর মনোযোগ থাকে না। যারা প্রধান আলোচক বা প্রধান অতিথি, তাদের জন্য কথা বলা খুবই ডিফিকাল্ট। কারণ আপনাদের শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে যে আমাদেরকে ক্রেজটা দেন, পারলে একটা কিল দেন, তবু আমাদেরকে ছেড়ে দেন। আর অভিভাবকদের কথা হচ্ছে আমাদের একটু করে রান্নাবান্না বিষয় আছে, বাসায় সবাই তাকিয়ে আছে, যেতে হবে। এই যে একটা চাপ, সেই চাপের উপরে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বকবকানি, মানে দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে তিতা বকবকানি শোনা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই নারায়ণগঞ্জের সন্তান,
নারায়ণগঞ্জ তার নামের মধ্যে মানে বৃহত্ব আছে। নারায়ণ, আজকে নারায়ণ শব্দের অর্থ হচ্ছে অতিথি পরায়ণ, আর গঞ্জ মানে হচ্ছে নগরী, যারা অতিথি পরায়ণ নগরী। আপনাদের প্রোগ্রামের পিঠা উৎসব দেখে এটাই মনে হচ্ছে যে আপনারা যে আতিথেয়তা ভালো জানেন, নাকি? আপনারা যে আতিথেয়তা ভালো জানেন সেটা আপনাদের পিঠা উৎসব এবং সুন্দর আয়োজন, ফুল দিয়ে যেভাবে চমৎকার করে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আপনারা যে অতিথি পরায়ণ সেটি প্রমাণিত। তারপরে আপনাদের বাচ্চারা যে সুন্দর করে কথা বলছে, আমি এই জন্য ভাবি যে নারায়ণগঞ্জের মানুষ, পলিটিশিয়ানরা বা সব ধরনের ক্যাটাগরির লোকজন এত ভালো কথা বলতে পারে কিভাবে? ভালো কথা বলতে পারে। আপনাদের নারায়ণগঞ্জের একজন সন্তান আছে পুরো বিশ্ববিখ্যাত, নাম কি বলতে পারবেন? আমাদের শিক্ষার্থীরা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি এই যে তাদের যে মহাব্বতের মা বাবাগুলাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এটার মূল কারণ হচ্ছে আমরা জাগতিক নলেজ অর্জন করছি, কিন্তু জাগতিক নলেজের পাশাপাশি যে ধর্মীয় নলেজ সেটার সমন্বয় হচ্ছে না। ছোটবেলা আমরা দেখতাম, ছোটবেলা আমরা বেসিক যে ধর্মীয় নলেজ আমরা মুক্তব থেকে শিখতাম, কিন্তু এখন আমাদের মুক্তব ব্যবস্থা কিন্তু নেই বললেই চলে। এখন আমাদের স্কুলগুলো সকাল 7টা থেকে শুরু হয়, যখন আমাদের এখন সমাজে বলে যে আমরা মুরব্বীরা, বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দেয় না, অথচ সালামটা আমরা শিখেছিলাম মুক্তব থেকে। আমাদেরকে মুক্তবে শেখানো হয়েছে বড় করে সালাম দিবা, সেই সালামটা এখন আমরা দিই না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধর্মীয় নলেজ যে শিক্ষা অর্জন করতে হবে, সেই শিক্ষা থেকে আমরা পিছনে চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আদেশ, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথম যে নির্দেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলেছেন তোমার ধর্মীয় নলেজটা তুমি অর্জন করো। দ্বিতীয় আয়াতটি বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। তার মানে প্রথম হচ্ছে কুরআনিক নলেজ, ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ, আর দ্বিতীয় নলেজ হচ্ছে জাগতিক নলেজ। আজকে আমরা দেখি মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ধর্মীয় নলেজ শেখানো হয়, জাগতিক নলেজ শেখানো হয় না। আবার স্কুলগুলোতে শুধুমাত্র জাগতিক নলেজ শেখানো হয়, ধর্মীয় নলেজ শেখানো হয় না। এই যে দুইটার সমন্বয় হচ্ছে না। আপনি একটা রেল চললে রেলের দুটি চাকা একসাথে চলতে হবে। একটা সামনে চলে গেলে একটা পিছনে গেলে এই রেলটা কখনো চলবে না। আমার কাছে, আমি খুব চমৎকৃত হয়েছি যে উলদান ইন্টারন্যাশনাল স্কুল, তার নামের মধ্যে দুই ধরনের নলেজ আছে। উলদান শব্দটা হচ্ছে জান্নাতের যুবক বা তরুণ যুবক, এটা অ্যারাবিক ওয়ার্ড। আর ইন্টারন্যাশনাল এটা একটি জাগতিক নলেজের শব্দ। মানে দুটির সমন্বয়ে যে নলেজটা, এবং কি ওনাদের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি ইংলিশে অনর্গল কথা বলতে, আবার আরবিতে অনর্গল কথা বলতে। তার মানে এই যে দুইটার সমন্বয়, এই দুইটার সমন্বয় আমাকে খুব চমৎকৃত করেছে। আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে উলদান ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বলতে হচ্ছে যে চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। উলদান ইন্টারন্যাশনাল স্কুল, আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আথার আলী খান নাম শুনেছেন? আথার আলী খান নাম শোনেন নাই? ধারাভাষ্যকার, আন্তর্জাতিক ধারাভাষ্যকার, আপনাদের নারায়ণগঞ্জের সন্তান। আবার খেলা হবে কে? শামীম ওসমান। সক্রেটিস একটা চমৎকার কথা বলছে যে এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপ মানুষকে আরো খারাপ করে। মানে নারায়ণগঞ্জের মানুষ ভালো হলে সবচেয়ে ভালো হয়, আর খারাপ হলে আন্তর্জাতিক মানের খারাপ হয়, নাকি? আথার আলী খান সারা বিশ্বে বাংলাদেশকে যেভাবে অ্যাড্রেস করেছে, ক্রিকেটের ধারাভাষ্যকার, আপনাদেরই সন্তান। যদিও রিসেন্টলি আপনারা দেখতে শুনেছেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না, শুনেছেন কিনা? আপনারা কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিশ্বকাপ, আমরা ক্রিকেট খেলি কেন জানেন? ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন? আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই?
পুরস্কার পাই প্লেয়াররা, তারপরে আমরা এত খুশি হই কেন? তারা হাসলে আমরা হাসি, তারা কাঁদলে আমরা কাঁদি কেন? কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে অ্যাড্রেস করছে। তারা যদি ভালো করে আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে, আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা এতদিন নিয়ে গিয়েছে, আমাদের আকাশসীমায় ব্যবহার করেছে, অথচ প্রত্যেকটা বিমান $500 করে দিতে হয় আকাশসীমায় ব্যবহারে। সব টাকা এতদিন ইন্ডিয়া নিয়েছে। নতুন বাংলাদেশ আসার পরে রাডার সিস্টেম আমরা চালু করে এখন প্রত্যেকটা টাকা এখন আমরা গ্রহণ করি। এজন্য তাদের মন খারাপ, এজন্য তাদের মন খারাপ। এজন্য আমাদের দেশকে আপনারা জানেন, এর আগে আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের একজন, আওয়ামী আমলে যিনি মেবি অর্থমন্ত্রী ছিল, লোটাস কামাল। আইসিসির প্রধান, বাট বিশ্বকাপের ট্রফি নিয়ম অনুযায়ী আইসিসির প্রধান দেওয়ার কথা, কিন্তু ওনাকে দিতে দেয় নাই। কিন্তু এটা ওনাদের সম্মানহানি হয় নাই, কারণ তারা মনে করেছে তাদের একটা অঙ্গরাজ্যের একটা ব্যক্তি আইসিসির এত বড় একটা ইভেন্টের ট্রফি দিবে, এটা তারা মেনে নিতে পারে নাই, এবং আমাদেরও সম্মান লাগে নাই, গায়ে লাগে নাই। কিন্তু প্রথম আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা যদি আমাদেরকে সম্মান না করো, তোমরা যদি প্রতিবেশীকে সম্মান না করো, তাহলে তোমাদেরকেও আমরা সম্মান করব না, করব না, করব না। এজন্য ক্রিকেট আমাদের দরকার নেই। যদি আমাদের সম্মান না থাকে, ক্রিকেট দরকার নেই। তো সুতরাং আমরা চাই, প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না, কিন্তু এই থিওরি আমাদের জন্য যেভাবে নিরাপদ, তাদের জন্য সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে। তারাও তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। তো সুতরাং আজকে নারায়ণগঞ্জে এসে আমার কাছে খুব মুগ্ধতা লাগছে যে নারায়ণগঞ্জের মানুষের আতিথেয়তা এবং নারায়ণগঞ্জের মানুষের যোগ্যতা। আজকে আপনারা এখানে যারা অভিভাবক আছেন, মনে রাখবেন, আপনার সন্তান বলা হয় তাকে একটা শিক্ষার্থী,